আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুল বিডির আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত সেশনে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এসডিএম বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কে আলোচনা করছিলাম এবং ইমপ্রেশন ম্যাটেরিয়ালস টপিকটি আসলে এতটাই বড় যে এটাকে আমাদের কয়েকটা সেশনে ভাগ করে নিতে হয়েছে যে কোন কোন সেশনে আমরা কোন কোন বিষয়াদি সম্পর্কে আলোচনা করব। আজকের সেশনে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইমপ্রেশন ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করব। ম্যাটেরিয়ালস পড়তে হলে শুরুতেই একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ম্যাটেরিয়ালসগুলো রিটেন পরীক্ষায়, ভাইবা পরীক্ষায়, অসপি পরীক্ষায় সবসময়ই কমনলি পাওয়া যায়। যেই কোনো ম্যাটেরিয়ালস এর বৈশিষ্ট্য, এর ইউজ, এর টাইপস, ক্লাসিফিকেশন, এই ব্যাপারগুলো না আসলে খুব কমনলি সব পরীক্ষায় পাওয়া যায়। আর বিশেষভাবে বলতে গেলে অসপি পরীক্ষায় তো ম্যাটেরিয়ালসগুলোই মূলত থাকে, ম্যাটেরিয়ালসগুলো আইডেন্টিফাই করতে হয়, এর ইউজগুলো বলতে হয়, এর প্রপার্টিজ, এর কম্পোজিশন, এই বিষয়াদি সম্পর্কে বলতে হয়। তো আজকের সেশনে আমরা যে সকল ইমপ্রেশন ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করব অবশ্যই তা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে হবে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথেই থাকবে। তাহলে চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল অংশে। আজকে আমরা আগেই বলেছি কিছু ইমপ্রেশন ম্যাটেরিয়াল সম্পর্কে পড়ব এবং প্রথম যে ইমপ্রেশন ম্যাটেরিয়াল সম্পর্কে পড়ব তা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। আমি আবার বলছি, প্রথমটি হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। বলে রাখা ভালো, ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অফ দ্য ডেন্টাল ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, অর্থাৎ অত্যন্ত পুরনো একটি ডেন্টাল ম্যাটেরিয়াল বা ইমপ্রেশন ম্যাটেরিয়াল। গত সেশনে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়েছিলাম। তো ক্লাসিফিকেশনটা একটু মনে করলে আমরা ঠিকই মনে করতে পারবো যে ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে রিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আবার বলছি, যদি ভাইবা বোর্ডে যে কোনো স্যার ম্যাডাম আমাদেরকে জিজ্ঞেস করে যে ইমপ্রেশন কম্পাউন্ড কি টাইপ অফ ইমপ্রেশন ম্যাটেরিয়াল, অবশ্যই আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে রিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। রিভার্সিবল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ইমপ্রেশন কম্পাউন্ডকে হিট দিলে এটা হচ্ছে নরম হয়ে যায় এবং যখন আবার ঠান্ডা করে ফেলবো তখন এটা আবার শক্ত হয়ে যাবে। এক কথায় প্রথমে যদি স্যাররা জিজ্ঞেস করে যে ইমপ্রেশন কম্পাউন্ড কিসে ব্যবহার করা হয়, এর শুধুমাত্র একটা ইউজ বলবে, তাহলে অবশ্যই আমাদেরকে এই একটা ইউজ এটাই বলতে হবে যে মেকিং ইমপ্রেশন অফ ইডেন্টুলাস মাউথ। মেকিং ইমপ্রেশন অফ ইডেন্টুলাস মাউথ, অবশ্যই ইডেন্টুলাস মাউথ, কারণ ইমপ্রেশন কম্পাউন্ড ইডেন্টুলাস মাউথের ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রেই শুধুমাত্র ব্যবহৃত হয়। আরেকটা ব্যাপার সম্পর্কে বলে দেই, সাধারণত স্যাররা এটা সম্পর্কে জিজ্ঞেস করে না, তবুও জেনে রাখা আমি মনে করি ভালো। ইমপ্রেশন কম্পাউন্ডের আরও দুটো নাম রয়েছে, তা হচ্ছে মডেলিং কম্পাউন্ড এবং মডেলিং প্লাস্টিক। আমি আবার বলছি, ইমপ্রেশন কম্পাউন্ডের আরও দুটো নাম হয়েছে মডেলিং কম্পাউন্ড এবং মডেলিং প্লাস্টিক। এবং আমি আগেই বলেছি স্যাররা সাধারণত এর একটা শর্ট ফর্ম ইউজ করে, তা হচ্ছে কম্পো। তারপর চলে আসি ইমপ্রেশন কম্পাউন্ডের টাইপসে। ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে দুটো টাইপস। টাইপ 1 হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড অর লো ফিউজিং ম্যাটেরিয়াল এবং টাইপ 2 হচ্ছে ট্রে কম্পাউন্ড এবং হাই ফিউজিং ম্যাটেরিয়াল। আমি আবার বলছি, ইমপ্রেশন কম্পাউন্ডের টাইপস হচ্ছে টু টাইপস। টাইপ 1 হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড অর লো ফিউজিং ম্যাটেরিয়াল, টাইপ 2 হচ্ছে ট্রে কম্পাউন্ড অর হাই ফিউজিং ম্যাটেরিয়াল। তারপর আসি ইমপ্রেশন কম্পাউন্ডকে কিভাবে আমরা হাতের কাছে পাই, অর্থাৎ কিভাবে সাপ্লাই করা হয়। সাপ্লাইড অ্যাজ শিট অর কেক ফর্ম, অর্থাৎ শিট এবং কেক ফর্মে পাওয়া যায় এটি। এর কালার সাধারণত চকলেট অর ব্রাউন কালার হয়ে থাকে। তারপর এটা হচ্ছে স্টিক ফর্মে পাওয়া যায়, যা হচ্ছে গ্রিন কালার বা সবুজ কালার। তারপর এটা হচ্ছে কোন ফর্মে পাওয়া যায়, যা হচ্ছে ব্লু ইন কালার। আমি আবার বলছি, ইমপ্রেশন কম্পাউন্ড সাপ্লাইড অ্যাজ sheet or cake form which is chocolate or brown in color, stick form which is green in color and cone form which is blue in color. So আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। একটা ম্যাটেরিয়াল সম্পর্কে সাধারণত যখন আমরা পড়ি তখন এর সাধারণত কিছু আইডিয়াল রিকোয়ারমেন্টস থাকে। কিছু ব্যাপার বলে রাখা ভালো, অনেকগুলো ম্যাটেরিয়ালসের আইডিয়াল রিকোয়ারমেন্টসগুলো আসলে মিল পাওয়া যায়, অনেকটাই মিল পাওয়া যায়। ইমপ্রেশন কম্পাউন্ডেরও কিছু আইডিয়াল রিকোয়ারমেন্টস সম্পর্কে আমি বলে দিচ্ছি, যদিও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, তবুও আমাদের জেনে রাখা ভালো। হার্ডেন অ্যাট অর লিটল অ্যাবভ মাউথ টেম্পারেচার, বি প্লাস্টিক অ্যাট এ টেম্পারেচার নট ইনজুরিয়াস অর হার্মফুল টু ওরাল টিস্যু, not contain irritating or toxic ingredients, harden uniformly when cooled without distortion, have a consistency when softened,
which will allow it to reproduce fine details. Be cohesive but not adhesive. Be dimensionally stable after removal from the mouth and during storage. Should not boil and lose volatile components on flaming. সো এই ছিল হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ডের কিছু আইডিয়াল রিকোয়ারমেন্টস। তারপর চলে আসি ইমপ্রেশন কম্পাউন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ডের কম্পোজিশন। এবং আমরাও পড়ে নিয়েছি ইমপ্রেশন কম্পাউন্ডের কম্পোজিশনটি। প্রথমেই থাকে হচ্ছে রেজিন, যা হচ্ছে 30%, তারপর কোপাল রেজিন, এটিও 30%, কার্নাবা ওয়াক্স যা হচ্ছে 10%, স্টিয়ারিক অ্যাসিড 5%, ট্যাল্ক 25% এবং সাথে থাকছে কালারিং এজেন্টস। আমি ইমপ্রেশন কম্পাউন্ডের কম্পোজিশনটি আবার বলে দিচ্ছি। প্রথমেই থাকে রেজিন, যা হচ্ছে 30%, কোপাল রেজিন 30%, কার্নাবা ওয়াক্স 10%, স্টিয়ারিক অ্যাসিড 5%, ট্যাল্ক 25% এবং সাথে থাকছে কালারিং এজেন্টস। কিছু বিষয় আসলে থাকে যা সাধারণত আমরা প্র্যাকটিক্যালি নিজের চোখে না দেখলে আমরা শিখতে পারবো না, যেমন হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ডের ম্যানিপুলেশন, অর্থাৎ ইমপ্রেশন কম্পাউন্ডকে ইউজ করার জন্য কিভাবে আমরা প্রস্তুত করি। ম্যানিপুলেশনটা আমি বাংলা ভাষায় একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমেই আমাদেরকে একটি রাবার বোল নিতে হবে। আমরা ম্যাটেরিয়ালস চেনার সেশনেও নিশ্চয়ই দেখেছি, আমরা রাবার বোল সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমেই আমাদেরকে একটি রাবার বোল নিতে হবে। তারপর রাবার বোলের উপরে একটি স্মল ন্যাপকিন নিতে হবে। আমি আবার বলছি, রাবার বোলের ওপরে একটি স্মল ন্যাপকিন নিতে হবে। তারপর ন্যাপকিন সহ রাবার বোলের ওপরে গরম পানি নিতে হবে। গরম পানি বলতে টেম্পারেচার যদি আমরা বলতে চাই তা হচ্ছে 65 to 75 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। তারপর সেই গরম পানির ভেতর ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়ালটি আমরা নিব। সাধারণত কেক ফর্মটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সো আবার বলছি, সেই গরম পানির ভেতর ইমপ্রেশন কম্পাউন্ডটা নিব। গরম পানির প্রভাবে ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়ালটি ধীরে ধীরে নরম হয়ে আসবে এবং ম্যাটেরিয়ালটি নরম হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে। এবং নরম হয়ে যাওয়ার পর ম্যাটেরিয়ালটি আমরা গরম পানি থেকে তুলে নিব এবং আঙ্গুল দিয়ে আমাদের যেই সাইজ এবং শেপ প্রয়োজন ইমপ্রেশন নেওয়ার জন্য সেই সাইজ এবং শেপ আমরা করে নিব এবং তারপর আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করতে পারবো। তাহলে ম্যানিপুলেশনটা আমরা একটু শুরু থেকে পড়ে নেই। প্রথমেই একটি রাবার বোল নিব। রাবার বোলের উপরে একটি স্মল ন্যাপকিন নিব। ন্যাপকিনের ওপর গরম পানি নিব। অবশ্যই গরম পানির টেম্পারেচার 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াসের হতে হবে। তারপর সেই গরম পানির মধ্যে ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়ালটি নিব। একে সাফিসিয়েন্ট টাইম দেওয়ার পর এটি গরম পানির প্রভাবে, হিটের প্রভাবে ধীরে ধীরে নরম হয়ে আসবে। যখন এটি নরম হয়ে যাবে তখন এটি আমরা রাবার বোল থেকে তুলে নিব এবং আঙ্গুল দিয়ে আমাদের প্রয়োজনীয় শেপ করে নিতে পারবো। এরপর আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ম্যাটেরিয়ালটি ইউজ করতে পারবো। এক্ষেত্রে অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা রাবার বোলের উপরে ন্যাপকিন কেন নিচ্ছি। এই কোশ্চেনটা স্যাররাও প্রায়শই করে থাকে যে আমরা রাবার বোলের উপরে ন্যাপকিন কেন নিব। তাহলে আনসারটুকু আমি বলে দিচ্ছি, অবশ্যই এটা বলতে হবে যে আমরা ন্যাপকিন নিব কারণ যেন ইমপ্রেশন কম্পাউন্ড রাবার বোলের সাথে লেগে না যায়। আমি আবার বলছি, ন্যাপকিন নেওয়ার কারণ হচ্ছে যেন ইমপ্রেশন কম্পাউন্ড রাবার বোলের সাথে লেগে না যায়। আবার অনেক স্যাররা এই প্রশ্নটাও করে থাকে যে ইমপ্রেশন কম্পাউন্ডকে সরাসরি হিট দেওয়া যাবে না কেন, কেনই বা আমরা গরম পানির মধ্যে ডুবিয়ে একে নরম করতে হচ্ছে। সরাসরি হিট দিলে কি এটি নরম হবে না? না, আনসারটি হচ্ছে না। সরাসরি আগুনে তাপ দিলে এটি নরম হবে না, বরং এটি গলে পড়ে যাবে। তখন আর আমরা সেই ইমপ্রেশন কম্পাউন্ডটি ইউজ করতে পারবো না। সো আমি কোশ্চেনটা আবার বলে দিচ্ছি, কেন ইমপ্রেশন কম্পাউন্ডকে সরাসরি আগুনে হিট দেওয়া যাবে না? কারণ হচ্ছে আগুনে হিট দেওয়ার সাথে সাথে এটি গলে পড়ে যাবে, তখন আর একে আমরা ব্যবহারযোগ্য করতে পারবো না। তারপর চলে আসছি আমরা ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজে। যে কোনো ম্যাটেরিয়াল সম্পর্কে পড়তে হলে যেই দুটো জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে তা হচ্ছে অবশ্যই কম্পোজিশন এবং ইউজ। সো এই দুটো জিনিস একেবারে না জানলেই নয়। আর যেহেতু ইমপ্রেশন ম্যাটেরিয়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, তো সেহেতু আমাদের সকল ইমপ্রেশন ম্যাটেরিয়াল সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জানতে হবে। সো আমরা পড়ে নিচ্ছি ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজগুলো। এর ইউজগুলো হচ্ছে ফর মেকিং প্রিলিমিনারি ইমপ্রেশন ইন অ্যান ইডেন্টুলাস মাউথ। অবশ্যই এটা প্রথমেই বলতে হবে, ফর মেকিং এ প্রিলিমিনারি ইমপ্রেশন ইন অ্যান ইডেন্টুলাস মাউথ, ফর ইন্ডিভিজুয়াল টুথ ইমপ্রেশন as a marginal addition to special trace, to check undercuts in inlay preparation,
as copper band or matrix band impression materials to make special trays. আমি আবার বলছি ইমপ্রেশন কম্পাউন্ডের ইউজগুলো। For making preliminary impression in an edentulous mouth, for individual tooth impression, as a marginal addition to special trays, to check undercuts in inlay preparation, as copper band or matrix band impression materials, to make special tray. আরেকটি কোশ্চেন আমি বলে দিচ্ছি যে আমরা এর ইউজের মধ্যেই পেয়েছি। আসলে স্যাররা কোশ্চেন করতে পারে যে আমরা কি ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে স্পেশাল ট্রে তৈরি করতে পারবো? উত্তরটি হচ্ছে হ্যাঁ, আমরা ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে স্পেশাল ট্রে তৈরি করতে পারবো। আমি কোশ্চেনটি আবার বলে দিচ্ছি। স্যাররা কোশ্চেন করতে পারে যে আমরা কি ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে স্পেশাল ট্রে তৈরি করতে পারবো কি না। উত্তরটি হচ্ছে হ্যাঁ, আমরা ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে স্পেশাল ট্রে তৈরি করতে পারবো। এরপর আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ইউজের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়ে নিই। এর কিছু অ্যাডভান্টেজ হচ্ছে দ্য ম্যাটেরিয়ালস ক্যান বি রিইউজড এ নাম্বার অফ টাইমস ফর সেম পেশেন্টস অনলি, অর্থাৎ ম্যাটেরিয়ালটি সেম পেশেন্টের জন্য কয়েকবার ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে ইনঅ্যাকুরেট পোর্শনস ক্যান বি রিমেড উইদাউট হ্যাভিং টু রিমেক দ্য এন্টায়ার ইমপ্রেশন। তৃতীয়টি হচ্ছে অ্যাকুরেসি ক্যান বি ইমপ্রুভড বাই ফ্লেমিং দ্য সারফেস। আমি ইমপ্রেশন কম্পাউন্ডের অ্যাডভান্টেজগুলো আবার বলে দিচ্ছি। দ্য ম্যাটেরিয়ালস ক্যান বি রিইউজড এ নাম্বার অফ টাইমস ফর সেম পেশেন্টস অনলি। Inaccurate portions can be remade without having to remake the entire impression. Accuracy can be improved by flaming the surface. তারপর এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আমি বলে দিচ্ছি। একটা ব্যাপার আমরা চিন্তা করে দেখতে পারি ডিসঅ্যাডভান্টেজ পড়া শুরুতেই, যে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল একটা পেশেন্টের ক্ষেত্রে বারবার ইউজ করি তা কিন্তু অবশ্যই হাইজেনিক হয় না ব্যাপারটা। সো প্রথম ডিসঅ্যাডভান্টেজটা আমরা এটা বলতে পারি যে এটা হাইজেনিক না, বারবার ইউজ করা হাইজেনিক না। এর আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেকর্ডস লেস ডিটেল বিকজ অফ হাই ভিসকোসিটি, compress soft tissues during impression, distortion due to its poor dimensional stability, difficult to remove if there are severe undercuts, shows internal compression. তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ ইন্টারনাল কম্প্রেশন। আমি আবার বলছি, কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ ইন্টারনাল কম্প্রেশন। এটি রিটেন কোশ্চেনেও খুব কমনলি আসে এবং ভাইবা বোর্ডেও খুব কমনলি কোশ্চেনটি ধরা হয়। এর আনসারটুকু আমরা বলে দিচ্ছি। If we take an impression by a non-elastic impression material, it will get confined to the palatal areas, alveolar ridges and the standing teeth, and it will give uniform pressure to these locations. If an artificial denture is constructed from the model obtained from this impression, it will cause compression and a constant irritation to those tissues. This phenomenon is called internal compression. আমি আবার বলছি কোশ্চেনটি, হোয়াট ইজ ইন্টারনাল কম্প্রেশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বিধায় আবার এর আনসারটুকু বলে দিচ্ছি। ইফ উই টেক অ্যান ইমপ্রেশন বাই এ নন ইলাস্টিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ইট উইল গেট কনফাইন্ড টু দ্য প্যালাটাল এরিয়াস, অ্যালভিউলার রিজেস অ্যান্ড দ্য স্ট্যান্ডিং টিথ, and it will give uniform pressure to these locations. If an artificial denture is constructed from the model obtained from this impression, it will cause compression and a constant irritation to those tissues. This phenomenon is called internal compression. এই ডেফিনেশনটি অত্যন্ত বড় মনে হলেও আসলে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে আমাদের, কারণ স্যাররা এটা একটানে শুনতে চায় এবং এটি স্যারদের অত্যন্ত প্রিয় একটি কোশ্চেন। তো আজকের জন্য এতটুকুই। ডেন্টাল স্কুল বিডিতে তোমাদের কার কি কি টপিক সম্পর্কে সেশন লাগবে সেই সম্পর্কে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের মতামতের প্রাধান্য দিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।